আজকে সমাজের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে সুগার, মধুমেহ রোগ। আজকে ডাক্তাররা বলছেন প্রায় ভারতবর্ষ এখন সুগার রোগীর স্বর্গরাজ্য। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সুগারের দিক থেকে একটা পজিশন অলরেডি দখল করে আছে, আগামী দিনে আরো বাড়বে। এখন সমাজে দুটো শ্রেণী, হয় ডায়াবেটিক না হলে প্রি ডায়াবেটিক, অর্থাৎ হয় আপনি এখন ডায়াবেটিস রোগে ভুগছেন বা ওষুধ খাচ্ছেন, অথবা খুব শিগগিরই আপনাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আচ্ছা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত ডায়াবেটিস কেন হচ্ছে, আর সত্যি কি এর থেকে রিভার্স করা যায়? অনেকেই দাবি করছেন ডায়াবেটিস রিভার্স হয়। আমি তর্ক বিতর্ক নয়, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব। আমি নিজেকে নিজে বোঝার চেষ্টা করব। আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, কেন আমার অত জ্ঞান নেই। আমি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করব যে সত্যি কি ডায়াবেটিস রিভার্স করা যায়। ডাক্তার ওরা বলছেন ডায়াবেটিস একবার ধরেছেন মানে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। ওষুধ ছাড়া আপনার কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুদিন অন্তর অন্তর ওষুধের ডোজ চেঞ্জ করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যারা দীর্ঘদিন ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা হয়তো কিডনি, হয়তো চোখ, হয়তো হার্ট এসব রোগে ভুগছেন, অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারা যাচ্ছেন, মানে সুগার ফল করে তিনি মারা যাচ্ছেন। তাহলে আমরা কি প্রাকৃতিক ভাবে এই ডায়াবেটিস থেকে গোয়ার্তুমি না করে, আমি আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে ভুল একবারও বলবো না, সে দৃষ্টতা আমার নেই, কিন্তু আমি যে আলোচনা আজকে করব, যদি আপনি ঠান্ডা মাথায় পুরো আলোচনাটা বোঝার চেষ্টা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে ডায়াবেটিস কেন হচ্ছে, আর ডায়াবেটিস রিভার্স করতে গেলে আপনাকে কি করতে হবে, আর আদৌ কি ডায়াবেটিস রিভার্স করা যায়। তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন, আর আজকের ভিডিওটা বেশি করে তারা দেখবেন যাদের এখনো ডায়াবেটিস হয়নি। কারণ আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা আধুনিক রিসার্চ বলছে আগামী দিনে ভারতবর্ষের প্রতিটা মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে বাধ্য হবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল বাংলায় সহজভাবে মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখাতে সাহায্য করে। রোগ নয়, রোগের কারণ কি এবং সেটা কিভাবে প্রতিকার করা যায় সেই সম্বন্ধে প্রতিনিয়ত আলোচনা করে। রোগ হলে চিকিৎসা তো ডাক্তাররা করবে, কিন্তু যেটা সমাজে কোথাও পাবেন না, যে রোগের কারণ খুঁজে কারণের প্রতিকার, স্বাস্থ্য সমৃদ্ধি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সেই চেষ্টা করে যাচ্ছে। আশা করি সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বুঝতে হবে আমাদের ঘরে ঘরে এত ডায়াবেটিস কথাটা আসছে কেন, ডায়াবেটিস হওয়ার কারণটা কি। প্রথম কথা হচ্ছে, আমরা যে খাবারগুলো আজকের দিনে খাচ্ছি, ডায়াবেটিস কথাটার মূল সূত্র হচ্ছে খাবার থেকে আমার শরীরে বেশি গ্লুকোজ অর্থাৎ চিনি রক্তে তার যে লেভেল, যে পরিমাণ, সেই পরিমাণের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোদা বাংলার কথা, যে রক্তে চিনি বেড়ে যাচ্ছে। আচ্ছা, রক্তে চিনি বাড়ছে কেন? আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর মধ্যে প্রায় 90% যে খাবার নিচ্ছি সব কিন্তু ঘরে ঘরে চিনি, বলবো না, গ্লুকোজ। গ্লুকোজেরই একটা রূপ হচ্ছে চিনি। আমরা জানি চিনি কম খেলেই সুগার কমে যাবে, আর চিনি বেশি খেলেই সুগার বেড়ে যাবে। ধারণাটা সম্পূর্ণ ভুল। চিনি বেশি খেলেই সুগার বাড়বে আর চিনি কম খেলেই সুগার কমবে, এটা হয় না।
তাহলে আপনি দীর্ঘদিন চিনি ছেড়ে দেওয়ার পরও আপনার সুগার তো কই কমছে না। আপনাকে ভাবানো হয়েছে চিনিতেই নাকি সুগার বাড়ে, না, চিনিতে সুগার বাড়ে না। আপনি গ্লুকোজ দিচ্ছেন বেশি, সেই গ্লুকোজটা বার্ন করছেন না। গ্লুকোজের সঙ্গে সঙ্গে আপনার শরীর চলতে যে জিনিসগুলো লাগে, যে মিনারেলস, যে লাইভ এনজাইম বা প্রাণ শক্তি, জীবনী শক্তি যেটাকে বলবেন, সেটা বিভিন্ন ভিটামিন, সেগুলো কিন্তু আমরা নিচ্ছি না। আমরা শুধু একটাই জিনিস বেশি করে নিচ্ছি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। কার্বোহাইড্রেটও কিন্তু আমাদের শরীর গ্লুকোজে কনভার্ট করে। আপনি ভাত খাচ্ছেন, কার্বোহাইড্রেট, রুটি খাচ্ছেন, কার্বোহাইড্রেট। আজকালকার ভাত রুটি পালিশ গম, পালিশ বা চালের কারণে গ্লাইসেমিক ইন্ডেক্স 12টা বেজে গেছে। ফলে কি হচ্ছে, খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে দান করে সুগার ইনটেক বেড়ে যাচ্ছে, ফলে রক্তের গ্লুকোজের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাত খাই এতটা, তরকারি খাই এইটা, সবজির খুব দাম। দেখুন, আমাদের শরীর অনেক রকম ভাবে চলে। কিছুটা জীবের স্বাদের জন্য নুন, ঝাল, লঙ্কা, তেল এগুলো তো রাখবেই। পেটটাকে, স্টমাকটাকে ভর্তি করার জন্য এতটা পরিমাণ খাবার লাগবেই। আর শরীর চলতে নির্দিষ্ট পরিমাণ সঠিক কেমিক্যাল, মিনারেল, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই ধরনের একটা বড় কম্বিনেশন লাগবে। এবার কি ভুলটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন তো। আপনি এই লিস্টটা একবার দেখুন, এই লিস্টে দেখুন, আমরা যদি র ফর্মে খাবার খাই, খাবারে 100% আমাদের শরীরে কাজে। আচ্ছা, র খাবারে কি কি আছে? তারপরে বিভিন্ন ভিটামিন আছে, প্রোটিন আছে, মিনারেল আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, সব আছে, কিন্তু একটা ব্যালেন্স মাত্রায়। কিন্তু আপনি ভাত খাচ্ছেন, পুরোটাই কার্বোহাইড্রেট, আর কিচ্ছু নেই। রুটি খাচ্ছেন, ভাতের চাইতে তাতে কার্বোহাইড্রেট আরো বেশি, সঙ্গে আবার গ্লুটেন ফ্রি। আপনি সবজি কম খাচ্ছেন, যাও বা খাচ্ছেন, ভালো করে ভেজে মেরে ডেড ফুড খাচ্ছেন, লাইভ এনজাইম তাতে নেই। জীবনী শক্তি যদি চান, কারণ আমাদের শরীর চলতে যে জীবনী শক্তি লাগে, সেই শক্তি মৃত খাবারের কাছ থেকে পাওয়া যায় না। ফলে আমাদের স্টমাক তো ভরে যাচ্ছে, মনও ভরে গেল। আমি ঝাল, নুন, টক, অনেক কিছু মিষ্টি, অনেক কিছু খেলাম, মনও ভরে গেল। কিন্তু ওই তো দেখুন, এই লিস্টের নিচে কি বলছে, আমরা যদি কুক ফুড খাই, 0 থেকে 10% আমরা তার বেনিফিট পেতে পারি। তাহলে আমি খেলাম 1 কেজি খাবার, তার থেকে মাত্র 100 গ্রাম আমার শরীর পেল। আমার শরীর 100 গ্রাম পেল, পাওয়ার উচিত ছিল কিন্তু অন্তত 800 গ্রাম পেল। 100 গ্রাম, কারণ আমি রান্না করে ডেড ফুড খেয়েছি। তাতে সবচেয়ে বেশি কি ছিল? কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, বাকি সব খারাপ জিনিস। ফলে কি হলো, আমাদের শরীরে প্রত্যেকটা সেল তার নিজের প্রয়োজনীয় যে খাবার, সেই খাবার পেল না। কারণ আপনি তো পেট ভরে গেল, আপনি মনে করলেন অনেক খেয়েছেন, কিন্তু সেই খাবারকে ডাইজেস্ট করে বের করতে শরীরে প্রচুর ক্যালোরি বার্ন করতে হলো, কিন্তু শরীর কিন্তু নিজে পেল এইটুকু। এটা বোঝার চেষ্টা করি। ফলে কি হচ্ছে, ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতি বাড়তে বাড়তে, শরীরের বিজ্ঞান বিশাল বিজ্ঞান, আমি অত ইয়েতে যাচ্ছি না, আমি ডিটেলসে শর্টে বোঝানোর চেষ্টা করছি। ঘাটতি বাড়তে বাড়তে আমাদের দুটি সমস্যা হচ্ছে। এক, প্যানক্রিয়াসের সেলগুলো ঠিক মতো খাবার না পাওয়ার জন্য হয়তো বা ইনসুলিন কম বানাতে শুরু করলো, বা একদম বানানো বন্ধ করে দিল। তাহলে আপনি হলেন টাইপ 1 ডায়াবেটিসের রোগী। আবার অনেক ক্ষেত্রে ইনসুলিন হয়তো তার ইনসুলিন ঠিকই, প্যানক্রিয়াস হয়ে তার ইনসুলিন ঠিকই বানিয়ে যাচ্ছে, কিন্তু আপনার প্রতিটা কোষের সেল, শরীরের গোটা শরীরের সমস্ত সেল, তারা দুর্বলতার কারণে ওইমান হয়ে গেল। ইনসুলিন
সেলের কাছে গেলে মুখ ফুরিয়ে নিচ্ছে, আমি ইনসুলিন দরকার নেই, ইনসুলিন নেবো না। কারণ শুধু ইনসুলিন দিয়ে হবে না, তার অনেক কিছু চাই, কিন্তু আপনি দিচ্ছেন না। সে অভিমানে ইনসুলিন রেজিস্ট্যান্স এসে গেল সেলের মধ্যে, আপনি হয়ে গেলেন টাইপ 2 ডায়াবেটিসের রোগী। এবার আপনি ছুটলেন ওষুধ খেতে, ডাক্তার ওষুধ দিলেন, কারণ ডাক্তারের হাতে ওষুধ ছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, তো আপনাকে বাঁচিয়ে থাকার দরকার। আপনি ওষুধ খেয়ে মনে করলেন বাহ এই তো ভালো, আমি আর কোনো চিন্তা নেই, ওষুধ খাচ্ছি। কিন্তু যে কারণে আপনার নিজের সেল আপনার সঙ্গে বেইমানি করতে শুরু করলো, তারা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল। ইনসুলিন সেলের কাছে গেলেই যেখানে সেল আনন্দে গ্লুকোজকে কনজিউম করার কথা ছিল, সেখানে সেলগুলো ইনসুলিনকে রিফিউজ করছে। জোর করে বেশি করে ইনসুলিন ট্যাবলেট ফর্মে দিয়ে আপনাকে সেই সেলের মুখ খোলাতে হচ্ছে। আপনি কিন্তু সেই জায়গাটা এক ফোঁটাও কাজ করলেন না, আপনি শুধু মনে করেন চিনি কম খেলেই ঠিক আছে। আপনি সেই ডেড ফুড খাচ্ছেন, সেই ভাত খাচ্ছেন, সেই রুটি খাচ্ছেন, সেই বাজারের প্রসেস খাবার খাচ্ছেন, কেমিক্যাল দেওয়া খাবার খাচ্ছেন, বাজারের ড্রিঙ্কস খাচ্ছেন। আপনি এইটাকে যদি নিজে বুঝে নিতে পারেন, আপনাকে তাহলে কি করতে হবে? একটু আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনার পরীক্ষা করে দেবেন। প্রথমে বলে দিই, এটা কিন্তু কোনো চিকিৎসা নয়। আপনি আমার এই পদ্ধতি নিজের উপরে অ্যাপ্লাই করতেই পারেন, অবশ্যই নিজের দায়িত্বে এবং কোনো এক্সপার্টের সাহায্যে। গ্লুকোজের বৃদ্ধি, অর্থাৎ শরীরে যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে, আপনি ডায়াবেটিস যদি ওষুধ নেন, ওষুধের সঙ্গে সঙ্গে যদি ফুড অ্যাজ এ মেডিসিন ইউজ করেন, তাহলে কিন্তু হাইপোগ্লাসিমিয়া হওয়ার প্রবণতা বিশাল, সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব এই আমি বলছি, কিন্তু আপনি এটা করবেন কিনা সিদ্ধান্ত আপনার কাছে, আপনার নিজের দায়িত্বে। এক্ষেত্রে স্বাস্থ্য সমৃদ্ধির কোনো দায়িত্ব থাকবে না। আপনি নিজে বুঝুন, আপনি দুটো শক্তিকে একসঙ্গে চালাবেন না আন্ডার কন্ট্রোল, আন্ডার গাইডেন্সে প্রতিদিন মনিটরিং করে যদি আপনি এটা করতে পারেন, আপনি খুব শিগগিরই ডায়াবেটিস থেকে পিছন দিকে হেঁটে এসে ওষুধ ছাড়া জীবন কাটাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে রেগুলার মনিটরিং, রেগুলার আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই করতে হবে। কি করবেন? আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চা খাই, খাবেন না। ঘুম থেকে উঠে সকালে প্রথম কখনো শরীরকে অ্যাসিডিক ফুড দেবেন না। ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঈষদুষ্ণ জল খান। ওভারওয়েট থাকলে লেবু মধু জল খেতে পারেন, মধু সঙ্গে হলে মধু ছেড়ে দিন, লেবু জলই খান। কিন্তু সবার প্রথম পেট ভরে ঈষদুষ্ণ ওয়ার্ম ওয়াটার খান। 8 ঘন্টা 45 মিনিট যেতে দিন। একটু খালি পায়ে মাটিতে হাঁটুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, যাতে ঘাম বেরোয়। ঘাম বের করাটা খুব দরকার। ঘাম বের করলে সেলের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, কারণ সেল পরিশ্রান্ত হয়, সেল তখন বাধ্য হয়ে ক্ষীরের জন্য আকুলি বিক্রি করে। তখন প্রতিটা সেলের ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, তাদের সেই সমস্যা কমে। অতএব সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক্সারসাইজ, তারপর সকালে প্রথম শরীরকে দিন কোনো অ্যালকালাইন জুস ফর্মে কোনো খাবার। সবচেয়ে ভালো আমরা বলি গ্রিন লিফি ভেজিটেবলের জুস। সেটা হতে পারে সবুজ পাতার জুস, সেটা হতে পারে লাউয়ের জুস, সেটা হতে পারে করলার জুস, সেটা হতে পারে শসার জুস। সবুজ কালারের প্রকৃতির তৈরি কোনো খাবারের জুস, যেটাতে আপনি আগের লিস্টটায় নিশ্চয়ই দেখেছেন, যাতে আপনি যেটা খাবেন 100% আপনার শরীর তার থেকে রস সংগ্রহ করতে পারবে এবং শরীর সন্তুষ্ট হবে। আপনি যেটা খেলেন শরীর কিন্তু সেটা খায় না, তার নির্যাস অর্থাৎ রস আমাদের শরীর গ্রহণ করে। সেই রস ধাতু মানে সপ্ত ধাতু দিয়ে আমাদের শরীর চলে। সপ্ত ধাতুর প্রথম ধাতু হচ্ছে রস ধাতু, আর রস ধাতু সৃষ্টি হয় সঠিক খাবার থেকে। আর যার রস ধাতু সঠিকভাবে তৈরি হয়, তার রস, রক্ত, মেদ, মাংস, অস্থি, মজ্জা, শুক্র, প্রত্যেকটি ধাতু ব্যালেন্স হবে এবং তার শরীরে কোনো রোগ থাকতে পারবে না। অতএব সবার মূলে আপনার রস ধাতুর যোগানের কথা ভাবতে হবে। অর্থাৎ সবার প্রথম অ্যালকালাইন হেলথ ড্রিঙ্কস দিন, তারপরে 8 ঘন্টা 45 মিনিট গেলে চা খান, খেতে পারেন, কিন্তু গ্রিন টি খান।
ওই প্রসেস কালো কালো দানা প্রসেস চা খাবেন না, ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর চায়ে চিনি একদম খাবেন না। গুড় খেতে পারেন, খুব যদি লাগে গুড় অল্প স্বল্প খেতে পারেন। চিনি থেকে 10 হাত দূরে থাকুন। জীবন থেকে চিনিকে হটিয়ে দিন। কিন্তু আপনার সুগার যদি কন্ট্রোলে থাকে, সুগার যদি মেনটেন রাখতে পারেন, মাঝে সাঝে আপনি মিছরি আখের গুড় খেতে পারেন, কোনো ক্ষতি করবে না। কিন্তু চিনি আপনি জীবনও খাবেন। তাহলে গ্রিন টি খেতে পারেন। এরপরে সকালে ব্রেকফাস্টে প্রকৃতির তৈরি খাবার খান। প্রকৃতির রান্নাঘরে অর্থাৎ সূর্যের আলোতে তৈরি প্রকৃতির তৈরি খাবার খান পেট ভরে। কি খাবেন সেটা আপনার চয়েস। আমি বলবো না ফল, আমি বলবো না সবজি, আপনি আপনার মতো খান। যদি মনে করেন মিষ্টি ফল খাবেন সেটা আপনার ব্যাপার, যদি মনে করেন মিষ্টি ফল খাবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু ন্যাচারাল খাবার খান, প্রকৃতির তৈরি খাবার খান ব্রেকফাস্ট। মোটামুটি 8টার আগে ব্রেকফাস্ট করবেন না, 10টার সময়। 8টা যদি ব্রেকফাস্ট করেন 10টার সময় আপনার খিদে পেয়ে যাবে। কেন ফল বা সবজি যদি খান 2 ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যাবে। আপনি জল খান, কিচ্ছু খাবেন না, জল খান। দুপুরবেলা লাঞ্চ টাইমে আগে বেশ কিছুটা স্যালাড খান। বেশ কিছুটা স্যালাড খেলে আপনার ভাত খাওয়ার পরিমাণটা কমে যাবে। ভাত খান খুব অল্প পরিমাণে, সবজি রান্না তরকারি যেটা বলছি সেটা খান বেশি পরিমাণে। গর্ত বন্ধ করুন, কিন্তু সেই গর্তটাকে ভাত দিয়ে নয়, যে কোনো সবজি দিয়ে। সবজিটা ভেজে বা বেশি ফ্রাই, বেশি রিচ, বেশি মশলা, বেশি তেল মোটেই না, সেদ্ধ টাইপের। কারণ আপনি দেখছেন সেদ্ধ তরকারিতে তবু কিছু পাওয়া যায় লিস্ট অনুযায়ী, তাই বলছি হাতে সেদ্ধ টাইপের তরকারি খান। ডিনার ম্যাক্সিমাম 8টা, তার উপরে 8টা 5 করবেন না। আমরা তো বলি 6টা। যদি 6টা বা 7টা বা 8টা, ম্যাক্সিমাম 8টার মধ্যে ডিনার করে নিন। অন্তত 3 ঘন্টা পরে শুতে যান। এবার আপনার যদি 10টায় শোয়া অভ্যাস হয় 7টায় ডিনার করে নিন। ডিনারেও কিন্তু কিছুটা পরিমাণ কাঁচা স্যালাড খেতে পারেন। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বালা খাবার খাবেন না। সেক্ষেত্রে আপনি মিলেটস খেতে পারেন ডিনারে, তবে রুটি খাবেন না। রুটির গ্লুটেন অটো ইমিউন ডিজিজের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনার সুগার রোগী কিন্তু এটাকে অটো ইমিউন ডিজিজ বলা হয়। আজকালকার আটায় যে গ্লুটেন আছে সেটা আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে, কিন্তু অর্থাৎ আটাকে অ্যাভয়েড করুন। ভাত খারাপ, ভাত বিষ জানি, তবু আটার চাইতে ভালো। ভাতের পরিমাণ কমিয়ে দিন, সবজি বা তরকারির পরিমাণ বাড়িয়ে দিন। প্রথমে কাঁচা সবজি কিছু খেয়ে নিন, তারপরে রান্না করা সবজি খান। স্টিম ফর্মে, বয়েল ফর্মে অনেক টেস্টি খাবার বানানো যায়, সে টেস্টি করেই খান। কিন্তু খাওয়া দাওয়াটাকে পাল্টান, একটু ব্যায়াম করুন। আর স্ট্রেস ফ্রি লাইফ, আপনার ডায়াবেটিসের একটা বড় কারণ স্ট্রেস ফ্রি লাইফ লিড করছেন না। বিভিন্ন রকম কারণে আপনার মানসিক চাপ বাড়ছে। মানসিক চাপ কমানোর জন্য 2টি রাস্তা আমার কাছে জানা আছে, যেটা প্রাকৃতিক, এর জন্য কোনো পয়সা লাগবে না। দিনে একজন, প্রত্যেকটা রোগী দিনে একজন করে এমন একজন মানুষের, অচেনা মানুষের নিঃস্বার্থভাবে সেবা করুন। একজন করে, যে কোনো একজন অচেনা মানুষের প্রকৃত দরকারে নিঃস্বার্থভাবে সেবা করুন। আমি বলিনি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মানবিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে প্রকৃত তার পিছনে দাঁড়ান। প্রতিদিন একজন করে দেখুন আপনার স্ট্রেস কোথায় পালিয়ে গেল। আর শরীরকে এত পরিশ্রম করুন, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, শরীর অন্য কিছু ভাবার টাইম পাবে না। রাত্রিবেলা দেখবেন শুলেই ঘুম। স্ট্রেস স্ট্রেস স্ট্রেস, ওষুধ খেয়ে স্ট্রেস কমে না, বরং বাড়ে। মানুষের জন্মেছি, আমার জন্য গোটা দুনিয়া কিছু না কিছু করে যাচ্ছে সব সময়। আজ আমি যা করছি সব অন্যের জন্য, অন্যে আমাকে হেল্প করছে বলে আজকে আমি এই জায়গায়। আমি সমাজের জন্য কি করলাম, অর্থাৎ সমাজকে একটু
রাস্তা দেখাতে ক্ষতিটা কি আছে? স্ট্রেস ফ্রি লাইফ যদি পেতে চান, একবার মানুষের জন্য করে দেখুন। সেই মানুষটি তার অন্তরাত্মা থেকে আপনার অবর্তমানে যে আশীর্বাদটি করবে না, আপনার স্ট্রেস ভ্যানিশ। আর আপনি কখনোই কারোর ক্ষতি চিন্তা, কাউকে ঠকানোর চিন্তা এগুলো করবেন না। দেখবেন আপনার স্ট্রেস আপনার কাছে আসবে না। আর স্ট্রেস না আসলে সুগার, প্রেশার বা বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ আপনার থেকে অনেক দূরে থাকে। এই তো সামান্য ব্যাপার। এইটাকে যখনই অ্যাপ্লাই করবেন, সঙ্গে সঙ্গে যারা ওষুধ খান বা যারা ইনসুলিন নেন, তারা প্রতিদিন প্রতিনিয়ত মনিটরিং মাস্ট। কারণ এই লাইফস্টাইল যেটুকু আমি বললাম, এইটুকু যদি ঠিক মতো করতে পারে, অনেকাংশে দেখা গেছে 7 দিনের মধ্যে সুগার ডাউন হতে শুরু করেছে। তাহলে সুগার ডাউন হতে শুরু করলে কি হবে? আমার সেলের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, সেল খেতে শুরু করবে। তাহলে সেল খেতে শুরু করলে অটোমেটিক সুগার কনজিউম বাড়বে, রক্তে সুগারের লেভেল কমতে শুরু করবে। এবার যদি তার উপরেও আমি রক্তে সুগার লেভেল কমানোর জন্য ওষুধ খাই, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স আছে। আপনারা হয়তো জানেন সুগার বাড়লে কেউ মরে না, সুগার কমে গেলে মারাও পর্যন্ত যেতে পারে মানুষ। অতএব আবার বলছি, নিজের দায়িত্ব করবেন। এটা আমি আমার ফ্যামিলির উপরে বা আমার পরিচিত লোকের উপরে এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি মিরাকেল রেজাল্ট পেয়েছি। সে এখন ওষুধ ছাড়া জীবনযাপন করে, হয়ে গেল প্রায় 6 বছর। 72 বছর বয়সে সে এই লাইফস্টাইলে এসেছিলেন। তিনি সুগারের ওষুধ খেতেন, প্রেশারের ওষুধ খেতেন। আমার ইউটিউবেই তার ভিডিও আছে। আজ 78 বছর বয়সে তিনি নিজেকে 30 বছরের যুবক ভাবেন এবং তার সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ খেতে হয় না। উনি কি করেছেন? শুধু লাইফস্টাইলে, শুধু খাওয়া দাওয়ায় একটু পরিবর্তন, সময়ে একটু পরিবর্তন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, আর মনে দয়া, মায়া, উদারতা এগুলোকে একটু বাড়িয়ে দিয়েছে। ব্যাস, আপনিও পরীক্ষা করে দেখুন তো সত্যিকারই ডায়াবেটিস রিভার্স করা যায় কিনা। যদি সম্ভব হয়, যদি আপনি পারেন, একবার কমেন্ট করে জানাবেন যে আপনি পেরেছেন। নমস্কার।